আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা একটি ছোট্ট একটি যে টপিক রয়েছে যা হচ্ছে হিসাব সমীকরণে আমরা সাধারণত পেয়ে থাকি। এই হিসাব সমীকরণে আমাদের একটি বিরক্তির কারণ হচ্ছে কখনো কখনো আমরা এমন কিছু লেনদেন পাই যা হচ্ছে শুধু দুটো প্রভাবই হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তখন আমরা কনফিউজড হয়ে যাই যে সমান সমানের দুই পাশে কেন প্রভাব পড়লো না। এরকম একটি লেনদেন হচ্ছে পণ্য উত্তোলন 10,000 টাকা। চলুন এটাকে আমরা দুইভাবে সলভ করতে পারি। যারা আমরা জাবেদা পারি তাদের জন্য এটা জাবেদার মাধ্যমে করা যায়। চলুন দেখি কিভাবে। আমরা প্রথমে এটা জাবেদা করতে পারি। কিভাবে পণ্য উত্তোলনের জাবেদা হচ্ছে, আচ্ছা, যারা আমরা জাবেদা পারি তাহলে আমরা এভাবে জাবেদা করতে পারি। প্রথমে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, উত্তোলন কখন বৃদ্ধি পায়? যখন উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাবে তখন হচ্ছে কি আমরা এটাকে ডেবিট করে থাকি। অর্থাৎ এখানে তো আমরা বুঝতেই পারতেছি যে উত্তোলন হচ্ছে কি ডেবিট, এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? এটা সিম্পল কোশ্চেন, যে উত্তোলনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। তাহলে এই 10,000 টাকা মালিকানা সত্ত্বের যেই ওইর ঘরটা থাকবে ওখান থেকে আমরা এই 10,000 টাকায় কী করব, বিয়োগ করে দিব। সিম্পল। এবার আসি হচ্ছে তাহলে এই আরেকটা এই প্রভাবটা কোথায় পড়বে? আমরা কি জানি ক্রয় হচ্ছে কোন হিসাব? ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব, এবং এই ব্যয়ের পরিমাণ যখন বৃদ্ধি পায় অর্থাৎ বৃদ্ধি, তখন হচ্ছে কি মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, এটা কমে যায়। আচ্ছা, ব্যয় যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে কি মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। এখন বলেন তো, ক্রয় হিসেবে আমি এখানে ক্রেডিট লিখেছি, ক্রয়ের পরিমাণ কি বৃদ্ধি পাইছে নাকি কমছে? ক্রয় হচ্ছে কি ব্যয় হিসাব, ব্যয় যখন বৃদ্ধি পায় তখন আমরা ডেবিট করি, আর যখন ব্যয় হ্রাস পায় তখন আমরা কি ক্রেডিট করি। তাহলে অবশ্যই কি ক্রয়ের পরিমাণ এখানে হ্রাস পেয়েছে, তাহলে হচ্ছে কি আমরা কি দিব, মালিকানা সত্ত্বের পরিমাণ যোগ করে দিব। আমরা কি জানি ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, এবং ব্যয়ের পরিমাণ হ্রাস পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। যেহেতু এখানে বৃদ্ধি পায় নাই, অর্থাৎ বৃদ্ধি পায় নাই, তাহলে কি মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে না, মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে চলুন এখানে আমরা 10,000 টাকা যোগ করে দিই। এভাবে হচ্ছে দুটি হিসাবই একই ঘরে প্রভাব ফেলে, আর এটাকে বলা হচ্ছে কাঠামোবদ্ধ বা গুণগত পদ্ধতি। পদ্ধতি বা পরিবর্তন। আশা করি আপনারা এটাকে বুঝতে পেরেছেন। চলুন এবার যারা জাবেদা না পারে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যাদের শুরু হয়েছে বা প্রথম থেকে, তারা এটাকে কিভাবে করতে পারে চলুন দেখে আসি। আচ্ছা, তাহলে আমরা জাবেদা ছাড়া এই ট্রিকি যেই লেনদেনটি রয়েছে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, আমাকে বলুন তো, পণ্য উত্তোলন কারা করে থাকে সাধারণত? বা আমরা কি জানি পণ্য উত্তোলন মালিক করে থাকবে। এখন এটাকে যদি আমরা বুঝি যে উত্তোলন করলে মালিকের প্রভাব পড়ে, কার প্রভাব পড়বে? অবশ্যই মালিকের। মালিকের যেহেতু প্রভাব পড়বে, মালিক আগে যদি 20,000 টাকা দিয়ে থাকে, এখন যদি নিজেই ওখান থেকে যদি 10,000 টাকা নিয়ে চলে যায়, তাহলে কি মালিকের পরিমাণ উত্তোলনের মালিকের অধিকার ছিল আগে 20,000 টাকা, এখন যেহেতু 10,000 টাকা উনি উত্তোলন করে ফেলেছে, তাহলে কি হবে, বাকি 10,000 টাকা রইল। অর্থাৎ উত্তোলন যদি ঘটে থাকে, আমরা জানি যে মালিকের প্রভাব পড়বে, হ্রাস করবে। উত্তোলন পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকের অধিকারের পরিমাণ বা মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে, এটা তো আমরা জানি। এখন কথা হচ্ছে এটা তো মালিকের ঘরে প্রভাব পড়বে, তাহলে আরেকটা কোথায় প্রভাব পড়বে চলুন দেখি। এখন এখানে আমাদের লক্ষ্য করতে হবে পণ্য উত্তোলন করেছে নাকি নগদ উত্তোলন করেছে। যেহেতু ব্যবসায় নগদ বলতে আমরা ব্যবসার নগদ যেই ঘরটা থাকে অ্যাসেটসের ঘর,
এই অ্যাসেটসের ঘরে যে নগদের পরিমাণ থাকে আমরা ওইটাকে বুঝে থাকি। যেহেতু নগদ উত্তোলন যদি করে থাকতো তাহলে কি আমরা এখান থেকে কমিয়ে বা বাড়িয়ে দেখাতাম, কিছু একটা করতাম। যেহেতু এখানে নগদ উত্তোলন বলে নাই, বলছে হচ্ছে কি পণ্য উত্তোলন। আর পণ্য যদি বলে যে পণ্য ক্রয় বা পণ্য আনায়ন, তাহলে আমরা এটাকে ধরে থাকি যে পণ্যটাকে ক্রয় করে আনা হয়েছে। আর ওটাকে পণ্য হিসাব বলে আমরা হিসাব বলি না, আমরা বলি ক্রয় হিসাব। আর এটাকে আমরা ধরি ব্যয়। তাহলে যদি কোথায় বলি যে পণ্য, এটাকে আমরা পণ্যকে ব্যয় হিসাব ধরবো, আর এটার হিসাব শ্রেণী ধরবো হচ্ছে কি ক্রয়। তাহলে যদি ক্রয় হয়ে থাকে, ক্রয় হচ্ছে কি ব্যয় হিসাব, আর ব্যয় হচ্ছে কি কার উপাদান, মালিকানা সত্ত্বের উপাদান, তাহলে অবশ্যই কি ঘুরিয়ে ফিরিয়ে ওই মালিকানা সত্ত্বের ঘরে গিয়ে প্রভাব পড়লো। এখন এতটুক তো আমরা ক্লিয়ার যে উত্তোলন হইলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। এবার বলুন তো ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। এখানে কি ব্যয় কি কেনা হয়েছে, বা পণ্যগুলো কি কিনে আনা হয়েছে? পণ্য কিনে আনা হয় নাই, মালিক ব্যবসার জন্য এনেছিল, মালিক নিজেই ব্যবসা থেকে অ্যাবজর্ব করে ফেলেছে। যেহেতু মালিক এই ব্যয়টাকে কমিয়ে ফেলেছে, নিঃশেষ করে ফেলেছে, তাহলে হচ্ছে কি এটা মালিকের ঘরে প্রভাব পড়বে। এবং ব্যয়ের পরিমাণ যেহেতু কমে গেছে, এখানে বিক্রি করতে পারে নাই, মালিক নিজে নিয়ে নিয়েছে নিজের জন্য, এই জন্য কি ব্যয়ের পরিমাণ কমে গেছে। আর ব্যয় যদি কমে যায় তাহলে হচ্ছে কি আমরা মালিকের পরিমাণটাকে বাড়িয়ে দেখাই, উত্তোলন হলে আমরা কমিয়ে দেখাই, আর ক্রয় হইলে আমরা ক্রয় বা পণ্য হইলে আমরা মালিকের পরিমাণ মালিকানা সত্ত্ব বাড়িয়ে দেখাই। এভাবে আমরা এই 10,000 টাকায় আমরা 10,000 টাকা হচ্ছে উত্তোলন বলে লিখতে পারি মালিকের ঘরে, এবং ক্রয়ের জন্য ক্রয় বলে আমরা 10,000 টাকা যোগ করতে পারি। আশা করি আপনারা এটাকে দুইভাবে বুঝিয়েছিলাম, দুইভাবেই বুঝতে পারছেন। আপনারা যদি এইগুলো সম্পর্কে যদি আরও কোনো ত্রুটি বা কিছু থেকে থাকে, বা আপনারা যদি আরও ভালোভাবে জানতে চান বা বুঝতে চান, তাহলে আমাকে জানাতে পারেন। কমেন্টে বলে দিলে ইনশাল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ।